একটি দেশের সাধারণত একটি সেনাবাহিনী থাকে, কিন্তু ইরানের আছে দুটি সমান্তরাল সেনাবাহিনী। এই দুটি বাহিনীও আবার অসংখ্য ইউনিট এবং ব্লকে বিভক্ত। ইরানের সেনাবাহিনীর ইউনিটগুলোর বিস্তারিত বর্ণনা শুনলে সাধারণ মানুষ তো বটেই, যে কোনো দেশের সামরিক জেনারেলরাও সহজেই বিভ্রান্ত হয়ে যাবে। ইরানের কেন একাধিক সেনাবাহিনী রয়েছে এবং এরা কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। ইরানের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা কোনো একক কমান্ড চেইনের উপর নির্ভর করে না, বরং দেশটির সেনাবাহিনী একাধিক স্তরে সমান্তরাল কাঠামোর মাধ্যমে গড়ে তোলা হয়েছে। এই কাঠামোর শীর্ষে থাকে দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি ইরানের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তার অধীনেই পরিচালিত হয় পুরো প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত দিক নির্দেশনা। সুপ্রিম লিডারের অধীনে রয়েছে দুটি সমান্তরাল সামরিক বাহিনী, একটি হল আরতেস এবং অন্যটি আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আরতেস হল ইরানের নিয়মিত সেনাবাহিনী। এই বাহিনীর দায়িত্ব দেশের ভৌগোলিক সীমানা রক্ষা, সীমান্ত পাহারা, আকাশসীমা সুরক্ষা এবং প্রচলিত যুদ্ধ পরিচালনা করা। অর্থাৎ একটি স্বাভাবিক রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনী যেমন কাজ করে, আরতেসও ঠিক তেমনই ভূমিকা পালন করে। ইরানের নিয়মিত সেনাবাহিনী আরতেসের পাশাপাশি রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। এই বাহিনী কেবল প্রতিরক্ষা ব্যবস্থারই অংশ নয়, এর ভূমিকা অনেক বিস্তৃত। আর এখানেই ইরানের সামরিক কাঠামোর ভিন্নতা। আইআরজিসির মূল কাজ হল ইরানের ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষা করা, তাই সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এই বাহিনী দায়িত্ব পালন করে। অর্থাৎ এটি শুধু দেশের ভূখণ্ড নয়, রাষ্ট্রের আদর্শিক ভিত্তিকেও সুরক্ষা দেয়। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসিও কেবল একটি আলাদা সামরিক ইউনিট নয়, এটি নিজেই একটি পূর্ণাঙ্গ সমন্বিত বাহিনী। আইআরজিসির নিজস্ব স্থলবাহিনী রয়েছে, যা মাটিতে যুদ্ধ পরিচালনা করে। রয়েছে সেনাবাহিনী, যারা উপকূল ও সমুদ্র এলাকায় কার্যক্রম চালায়। একই সঙ্গে তাদের নিজস্ব বিমান শাখাও রয়েছে, যা আকাশপথে সামরিক সক্ষমতা নিশ্চিত করে। এর পাশাপাশি রয়েছে আলাদা গোয়েন্দা বিভাগ এবং বিশেষ বাহিনী, যারা গোপন অভিযান ও বিশেষ কৌশলগত দায়িত্ব পালন করে। অর্থাৎ একটি স্বতন্ত্র সেনাবাহিনীর যা যা প্রয়োজন, আইআরজিসির ভেতরেই তার সবকিছু রয়েছে। আইআরজিসির আরও একটি গুরুত্বপূর্ণ বিশেষ শাখা হল এরোস্পেস ফোর্স। এই ইউনিট ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী নিয়ন্ত্রণ করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যে ধরনের প্রতিরোধ কৌশল ইরান গ্রহণ করেছে, তা মূলত এই এরোস্পেস ফোর্সই নিয়ন্ত্রণ করে। ইরানের প্রতিরোধ নীতির মেরুদণ্ডই হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সম্বলিত এরোস্পেস শক্তি। শুধু তাই নয়, আইআরজিসির নিয়ন্ত্রণে বাসিজ নামের একটি সম্পূর্ণ আলাদা মিলিশিয়া বাহিনীও রয়েছে। বাসিজ মূলত স্বেচ্ছাসেবী ভিত্তিক সংগঠন। বাসিজের নিয়মিত সদস্য রয়েছে প্রায় ৯০,০০০, আর রিজার্ভ সদস্যের সংখ্যা প্রায় ৩ লাখ। এটি একটি গণসমাবেশ ভিত্তিক সংগঠন। প্রয়োজন হলে এই বিশাল জনবল দ্রুত সক্রিয় করা যায়। অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক নিয়ন্ত্রণ এবং সংকটকালীন পরিস্থিতিতে সহায়তার জন্য বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজন হলে দ্রুত জনবল মোতায়েন করার সক্ষমতাই এই বাহিনীর অন্যতম বৈশিষ্ট্য। সব মিলিয়ে আইআরজিসি এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে এটি কেবল একটি সহায়ক বাহিনীই নয়, বরং একটি সমান্তরাল পূর্ণাঙ্গ সামরিক কাঠামো হিসেবে কাজ করতে পারে। ইরান ইচ্ছাকৃতভাবেই তার দুটি সেনাবাহিনীকে একীভূত করেনি। এই ধরনের দ্বৈত সামরিক কাঠামো রাখা হয়েছে একটি কৌশলগত সুরক্ষা হিসেবে। অভ্যুত্থান, অভ্যন্তরীণ বিদ্রোহ কিংবা হঠাৎ রাষ্ট্রীয় বিপর্যয়ের মতো পরিস্থিতি মোকাবেলায় এই দ্বৈত ব্যবস্থা একটি আলাদা নিরাপত্তা বলয় তৈরি করে। একটি বাহিনী দুর্বল হয়ে পড়লেও অন্যটি যেন ভারসাম্য ধরে রাখতে পারে। শুধু সামরিক বাহিনীতেই নয়, গোয়েন্দা ব্যবস্থাতেও ইরান সমান্তরাল কাঠামো বজায় রেখেছে। দেশটির মূলত দুটি প্রধান গোয়েন্দা শাখা রয়েছে। একটি হল গোয়েন্দা মন্ত্রণালয়, যা সরাসরি সরকারের অধীন। অন্যটি আইআরজিসির নিজস্ব গোয়েন্দা ইউনিট, যা আলাদা কাঠামো হিসেবে কাজ করে। এছাড়া ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন কাউন্সিলের অধীনে আরও প্রায় ১৬টি সংস্থা কাজ করে। এই বহুস্তরীয় গোয়েন্দা নেটওয়ার্কের লক্ষ্য হল তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা। সব মিলিয়ে ইরানের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে নির্মিত, যেখানে ক্ষমতার কেন্দ্র এক হলেও বাস্তব প্রয়োগে রয়েছে একাধিক সমান্তরাল স্তর। এই কাঠামো কেবল সামরিক শক্তির বিষয়ই নয়, বরং রাষ্ট্রীয় আদর্শ টিকিয়ে রাখার একটি সুপরিকল্পিত ব্যবস্থা। ইরানের প্রধান দুটি সেনাবাহিনী, তার অধীনে আবার এত ইউনিট। সব মিলিয়ে আবার তাদের সামরিক কমান্ড কাঠামোও একক নয়।
বিভিন্ন ইউনিট আলাদা সত্তা হিসেবে কাজ করে, যেগুলোকে বলা হয় মাকার। কিন্তু কোনো যুদ্ধ পরিস্থিতিতে এরকম আলাদা বাহিনী একসাথে কাজ করতে যেন অসুবিধা না হয়, সেজন্য তাদের রয়েছে বিশেষ দুটি যৌথ বাহিনী। একটি হলো খাতামাল আম্বিয়া ইউনিট এবং অন্যটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ব্লক। যুদ্ধকালীন বা জাতীয় জরুরি অবস্থায় যৌথ সামরিক অভিযান সমন্বয় করে খাতামাল আম্বিয়া ইউনিট। অন্যদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ ব্লক রাজধানী তেহরান রক্ষা এবং অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পালন করে। আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী দুই বাহিনীরই নিজস্ব যৌথ স্টাফ রয়েছে। তারা সমন্বয় করে কাজ করলেও একে অপরের মধ্যে সম্পূর্ণ একীভূত হয় না। এই আলাদা কাঠামোও ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। এখানেই শেষ নয়, ইরান শুধু নিজের ভূখণ্ড রক্ষা করেই থেমে থাকে না, দেশের বাইরে প্রভাব বিস্তারের জন্যও তাদের রয়েছে একটি বিশেষায়িত বাহিনী। এই দায়িত্ব পালন করে আইআরজিসির কুদস ফোর্স। এই ইউনিট লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক এবং পূর্ব সিরিয়ায় ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক পরিচালনা করে। তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার চেয়ে স্থানীয় মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে। তবে তাদের কার্যক্রম পুরোপুরি স্বাধীন নয়। তেহরানের নির্ধারিত নীতিমালার সীমার মধ্যেই তারা পরিচালিত হয়। অর্থাৎ মাঠ পর্যায়ের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের নমনীয়তা থাকলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। ইরান কোনো যুদ্ধে জড়ালে যুদ্ধক্ষেত্রের সরাসরি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে আরেকটি রাজনৈতিক ও নিরাপত্তা তদারকি কাঠামো। এই ভূমিকা পালন করে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এখানে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, গোয়েন্দা প্রধান এবং রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে জাতীয় নিরাপত্তার দিক নির্দেশনা ঠিক করেন। তারা শুধু কৌশল নির্ধারণ করেন, কিন্তু সরাসরি সামরিক কমান্ড পরিচালনা করেন না। অর্থাৎ এটি সমন্বয়ের জন্য তৈরি করা, এটি নিয়ন্ত্রণের জায়গা নয়। বাইরের দৃষ্টিতে ইরানের এই ব্যবস্থা অত্যন্ত জটিল এবং খানিকটা বিচ্ছিন্ন মনে হলেও বাস্তবে এই বিভাজনই ইরানের নিরাপত্তা কৌশলের অংশ। ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন স্তরে ভাগ করে রাখা হয়েছে, যাতে করে হঠাৎ ধাক্কা এলেও পুরো কাঠামো ভেঙে না যায়। সাম্প্রতিক বছরগুলোতে আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও যৌথ স্টাফ সদস্য নিহত হওয়ার পরেও ক্ষমতার কাঠামো তুলনামূলকভাবে শৃঙ্খলাপূর্ণ ছিল। এতে বোঝা যায় ইরানের সামরিক কাঠামো ধাক্কা সামাল দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সামরিক শাখার সকল ইউনিট স্বতন্ত্রভাবে সক্রিয় হয়ে উঠেছে। তারা বেশ কয়েক বছর আগে থেকেই এই ধরনের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এবারের হামলার উদ্দেশ্য ছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইরানের ক্ষমতার পালাবদল করা। কিন্তু ট্রাম্প নেতানিয়াহু বিষয়টা যতটা সহজ ভেবেছিল, বাস্তবে তা অতটা সহজ নয়। তারা ভেবেছিল ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করলেই ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ উল্টোটা ঘটেছে। খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ আলাদা আলাদা ইউনিট হিসেবে কাজ করছে। এখন আর কোনো শাখার সাথে কারো কোনো সরাসরি যোগাযোগ নেই। তাই আমেরিকা, ইসরায়েল মিলে ইরানের সেনাবাহিনীর কোনো একটি অংশকে দমন করতে পারলেও বাকি অংশগুলো যুদ্ধ চালিয়ে যাবে। তাই শত্রুরা যদি রাজধানী তেহরানে বোমাবর্ষণ করে দু একটি সামরিক শাখাকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়, তবুও সমগ্র দেশে ছড়িয়ে থাকা অসংখ্য সামরিক ইউনিট যুদ্ধ চালিয়ে যাবে। আর সে কারণেই ইরানের সেনাবাহিনী এমন রহস্যময় বহুস্তরে আলাদা আলাদা ভাগ করে সাজানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যাবার পর দেশটির সর্বোচ্চ নেতা মনোনীত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দীর্ঘ ৩৭ বছর ইরানকে পশ্চিমা শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে গেছেন।